আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করতে দাঁড়িয়েছি তখন 2025 সালের রমজান মাসের দ্বিতীয় দিন। পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছে, আর রমজান মানেই পবিত্রতা, মাহাত্ম্য এবং ভাব গাম্ভীর্যপূর্ণ একটি মাস। সারা বছর অনেকটা অবহেলায় কাটালেও আমরা এই মাসে কিছুটা হলেও চেষ্টা করি আত্মসংযম বজায় রাখার জন্য, একটু ভালো আচরণ করার জন্য এবং একটু ইবাদত বন্দেগী করার জন্য। তো রমজান যেহেতু আত্মসংযমের মাস, সেহেতু আমরা চেষ্টা করব শুধুমাত্র খাবার থেকে সংযত না থেকে আমাদের মুখ, চিন্তা, ভাবনা, কাজ, কর্ম, আচার আচরণ সব কিছু থেকে যেন আমরা নিজেকে সংযত রাখতে পারি এবং সারা বছর ব্যাপী যেন আমরা এই রমজানের মাহাত্ম্যটুকু ধারণ করতে পারি। আজকের ক্লাসটিতে আমি অনার্স থার্ড ইয়ারের কমপ্লেক্স অ্যানালাইসিস নামক বইটির চ্যাপ্টার 2 অ্যানালিটিক ফাংশন নামে যে অধ্যায়টি রয়েছে তার দুইটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলভ করব এবং এই দুটি এক্সাম্পল কিন্তু একই নিয়মের, একই ক্যাটাগরি। তাই আমি ধারাবাহিকভাবে দুইটা এক্সাম্পল সলভ করে আপনাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিব। তাহলে দেখুন এই এক্সাম্পলটিতে কি বলা হয়েছে। দেখাও যে ইউ ইকুয়াল একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটি একটি হারমোনিক ফাংশন। এটা আমাদেরকে প্রথমে প্রুফ করতে হবে বা দেখাইতে হবে। তারপর ভি অনুবন্ধী হলে দেখাও যে ইউ প্লাস আই ভি বৈশ্লেষিক। তার মানে এখানে একাধিক পার্ট নিয়ে আমাদেরকে এই এক্সাম্পলটা সলভ করতে হবে। তো প্রথমে আমি লিখেছি, সমাধান লিখে দেওয়া আছে ইউ ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার প্লাস 1, অর্থাৎ যে ফাংশনটা দেওয়া আছে এটা। তবে প্রথমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটি একটি হারমোনিক ফাংশন। তো আমরা যদি কোনো একটি ফাংশনকে হারমোনিক ফাংশন হিসেবে প্রমাণ করতে চাই, তাহলে আমাদেরকে দেখাইতে হবে যে এই ফাংশনটা ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করে। আর ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করার শর্ত হচ্ছে ডি স্কয়ার ইউ ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার ইউ ভাগ ডি ওয়াই স্কয়ার, এই দুইটার যোগফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো যে এই ফাংশনটা ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা প্রথমে এই কাজটুকু করব। তার মানে কি, এই কাজটুকু করার জন্য এই যে এখানে ইউ ফাংশনটুকু আছে, এটাকে আমাদেরকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যেহেতু এখানে d স্কয়ার ইউ dx স্কয়ার আছে, মানে ঘাতটা হচ্ছে 2, তার মানে এটাকে আমাদেরকে x এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করতে হবে এবং y এর সাপেক্ষেও 2 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে প্রথমে আমরা একবার অন্তরীকরণ করি। তো ইউ ফাংশনটিকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে হবে কি, ডেল ইউ ডেল x ইকুয়াল, আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে x কিউব কে অন্তরীকরণ করলে হবে 3x স্কয়ার মাইনাস এখানে যদি 3xy স্কয়ার এটাকে অন্তরীকরণ করি তাহলে হবে মাইনাস এর 3x কে অন্তরীকরণ করলে 1 হবে আর y স্কয়ারের মতো থাকবে, প্লাস 3x স্কয়ার এটাকে অন্তরীকরণ করলে হবে 6x মাইনাস এটা হবে 3y স্কয়ার, এটা হবে 0 প্লাস 1 কে অন্তরীকরণ করলে হবে 0। তো একদম সিম্পল অন্তরীকরণ, যেহেতু 0 আছে এই 0 আর এই পাশে রাখার প্রয়োজন, আমরা এটাকে মুছে দিলাম। এখন এইটা সমান আমরা কিছু একটা ধরে নিব। আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে phi1 অফ x, y এবং এটাকে 1 নং ইকুয়েশন ধরে নিলাম। আর আপনারা চাইলে এই যে এই পাশে ব্র্যাকেটে লিখে দিতে পারেন যে ধরে নিই। তো এখন আমাদেরকে আবার অন্তরীকরণ করতে হবে। যদি আবার করি তাহলে কি হবে, যে ডেল স্কয়ার ইউ ডেল x স্কয়ার ইকুয়াল 3x স্কয়ার কে আবার অন্তরীকরণ করলে হবে কত, 6x মাইনাস এটা হয়ে যাবে 0 প্লাস এটা হবে কিন্তু 6। আচ্ছা, তো এটাকে আমরা এই যে মাঝখানে যে মাইনাস 0টা আছে, এই মাইনাস 0টাকে আমরা লিখতে চাই না, মাইনাস 0টাকে না লিখে আমরা এখানে শুধুমাত্র প্লাস 6 দিয়ে দিচ্ছি। আর এটাকে আমরা 2 নং ইকুয়েশন ধরে নিচ্ছি। এখন আমরা এই ফাংশনটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে লিখে নিচ্ছি যে আবার ডেল ইউ ডেল y ইকুয়াল, আমরা যদি প্রথমেই x কিউব কে অন্তরীকরণ করি y এর সাপেক্ষে তাহলে 0 হয়ে যাবে, মাইনাস 3xy স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে মাইনাস এর 6xy, তারপর হচ্ছে প্লাস 3x স্কয়ার কে করলে 0 হয়ে যাবে, মাইনাস 3y স্কয়ার কে করলে মাইনাস এর 6y হবে এবং প্লাস 1 কে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে। তাহলে এটা আমরা একবার অন্তরীকরণ করে পাইলাম এবং এটাকে আমরা ধরে নিব যে phi2 অফ x, y এবং এটাকে আমরা 2 নং ইকুয়েশন ধরে নিচ্ছি। এই যে এটা সমান আমরা ধরে নিলাম, এটাকে আপনারা যে এই ব্র্যাকেটে লিখে নিতে পারেন যে ধরে নিই। কোন অংশটুকু ধরে নিলাম, এই যে এইটুকু সমান যে phi2 একটা ফাংশন ধরে নিয়েছি, এটার জন্য আর কি লিখলাম, না লিখলেও কোনো প্রবলেম নাই। এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে কি হবে, ডেল স্কয়ার ইউ ডেল y স্কয়ার ইকুয়াল মাইনাস 6xy, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে শুধুমাত্র মাইনাসের 6x এবং এটা হবে মাইনাসের 6 এবং এটাকে আমরা 4 নং ইকুয়েশন ধরে নিচ্ছি। আমি শুরুতেই বলেছিলাম যে ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করার শর্ত হচ্ছে ডেল স্কয়ার ইউ ডেল x স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ
ডেল ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা বুঝবো যে এই ফাংশনটা ল্যাপ্লাস সমীকরণ দ্বারা সিদ্ধ হয়েছে। তাহলে এখন আমরা এই কাজটুকু করছি। এখন দেখেন ডেল স্কোয়ার ইউ আর ডেল ওয়াই স্কোয়ার এটাকে আমরা 4 নং ধরেছিলাম এবং ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার এটাকে আমরা 2 নং ধরেছিলাম। তাহলে এখানে আমরা 2 এবং 4 যোগ করে দিচ্ছি। তাহলে 2 প্লাস 4 ইমপ্লাইজ দ্যাট আমরা দেখি যোগ করলে কি হয়, বাম পক্ষের সাথে বাম পক্ষ যদি যোগ করি তাহলে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল এটা ডান পাশে হচ্ছে 6x প্লাস 6 আর এটা হলো মাইনাসের 6x মাইনাসের 6। দেখেন মাইনাসের 6x প্লাসের 6x প্লাসের 6 মাইনাসের 6 চলে যাচ্ছে, থাকছে কত 0। যেহেতু ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল 0 হয়ে গিয়েছে, তার মানে কি এই ফাংশনটা ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করেছে। যেহেতু ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করেছে সুতরাং এই ফাংশনটি একটি হারমোনিক ফাংশন, এটা প্রমাণ হয়ে গিয়েছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে সুতরাং এই ইউ ফাংশনটি একটি হারমোনিক ফাংশন। তাহলে এই কথা এখানে লিখে ফেললাম। এখন আমি দ্বিতীয় অংশটুকু নিয়ে কাজ করছি। যেহেতু এটা প্রথম পার্ট আপনারা কিন্তু শুরুতেই লিখে দিতে পারেন যে এটা হচ্ছে প্রথম অংশ, এভাবে লিখে দিলেও কোনো প্রবলেম নাই, বরং ব্যাপারটা আর একটু গোছালো হলো। এটা হচ্ছে প্রথম অংশ, এভাবে আপনি একটু লিখে দিতে পারেন, কিন্তু কোনো অসুবিধা নাই। এখন আমরা সেকেন্ড পার্ট নিয়ে কাজ করব। আর সেকেন্ড পার্ট নিয়ে কাজ করার জন্য আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। তাহলে এখন দ্বিতীয় অংশটা নিয়ে কাজ করব এবং এই দ্বিতীয় অংশটার কিছু অংশ আমাদেরকে যে এই যে 1 নং 2 নং আছে এটা একটু লাগবে, এই কারণে আমরা একটু দেখি কি কাজটুকু করা যায়। তো দ্বিতীয় অংশে কিন্তু বলা হয়েছে, আমি তো উপরে উঠিয়ে দিয়েছি, দ্বিতীয় অংশে বলা হয়েছে যে ভি অনুবন্ধী হলে দেখাও যে ইউ প্লাস আই ভি বৈশ্লেষিক। তো ইউ প্লাস আই ভি মানে কিন্তু এফ অফ জেড, যদিও এফ অফ জেড দেখবা না, দেখ ইউ প্লাস আই ভি মানে কি, এটা এফ অফ জেড এর একটা ফাংশন, মানে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার আর কি, ইউ প্লাস আই ভি। তো এখন এই যে ইউ প্লাস আই ভি এটা বৈশ্লেষিক হবে কি হবে না এই ব্যাপারটা প্রমাণ করার জন্য, দেখানোর জন্য আমরা শুরুতে যে কাজটা করব যে এক্স এর পরিবর্তে জেড এবং ওয়াই এর পরিবর্তে আমরা 0 বসাবো। কোন জায়গায় আমরা 1 নং এবং 3 নং এই দুইটা ইকুয়েশনে বসাবো। তারপর বাকিটুকু কিভাবে কি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে লিখছি যে দ্বিতীয় পার্ট x ইকুয়াল z y ইকুয়াল 0 1 ও 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নং কি ছিল দেখেন, 1 নং ছিল আমরা তো যে এটা ধরে নিয়েছিলাম এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটাকে আমরা 1 নং চিন্তা করব, মানে phi of 1। তো এটাকে আমি আগে লিখছি, তো phi of 1, তাহলে আমি এখানে 1 ইমপ্লাইজ দ্যাট লিখে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে এটা হচ্ছে 1 নং থেকে আমরা লিখলাম যে phi 1 of x, y, x এর পরিবর্তে আমরা বসাবো z এবং y এর পরিবর্তে বসাবো 0 ইকুয়াল। তাহলে দেখি আমরা এখন কি হয়। দেখেন x এর জায়গায় 0 বসাইলে প্রথমটা কিন্তু 0 হয়ে যাবে। আচ্ছা, প্লাস দেখেন x এর জায়গায় যদি z বসাই দিলে প্রথমটা কি হবে 3z স্কয়ার হবে, এরপরে -3y স্কয়ার, তো y এর পরিবর্তে যদি 0 বসাই দিলে এই সবটা 0 হয়ে যাবে। তারপর হচ্ছে +6x, তো 6x এর পরিবর্তে আমরা z বসাইলাম, এটা হলো। তো এটা আমরা পাইলাম। এখন আমরা 2 নং এ এই সেম কাজটুকু করব। তাহলে 2 ইমপ্লাইজ দ্যাট phi 2z, 0 ইকুয়াল 2 নং না তো 3 নং আর কি, এটা আমি এখানে লিখেছি 2 নং, এটা কিন্তু 2 নং হবে না। দেখেন যে এই যে ফাংশনটা আছে এটাকে আমরা কিন্তু 3 নং ধরতে হবে। আমি 2 নং দুইবার ধরে ফেলেছি, এই জন্য প্রবলেমটা হয়েছে। এটা 2 নং, তার মানে এটা হচ্ছে 3 নং। তো এটাকে আমি মুছে 3 নং লিখে দিচ্ছি এই জায়গাতে, এবং এই জায়গাতেও 3 নং লিখে দিব। তাহলে 3 নং এ যদি আমরা x এর জায়গায় z বসাই তাহলে কি হবে, এবং এখানে কিন্তু y আছে, তো এখানে যদি 0 বসাই তাহলে এই সবটা হয়ে যাবে 0, এখানে y আছে তার মানে এটাও কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ 3 নং ইকুয়েশন পুরোটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 1 এবং 3 নিয়ে কাজ করলাম। এখন যে কাজটুকু করতে হবে, মিলনির পদ্ধতি নামে একটা পদ্ধতি আছে, সেটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো মিলনির পদ্ধতিটা এরকম ছিল যে f প্রাইম অফ z ইকুয়াল phi 1 অফ z, 0 মাইনাস phi 2 অফ z, 0। এটা হচ্ছে মিলনির পদ্ধতি। তো কোন একটা ফাংশন সেটা বৈশ্লেষিক হবে কিনা এটার জন্য আমাদেরকে মিলনির পদ্ধতিটা ইউজ করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি মিলনির পদ্ধতি। তাহলে এই কথাটা এখন আমি এই জায়গায় একটু লিখে নিচ্ছি, আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, তারপর এখানে লিখে দিচ্ছি যে মিলনির পদ্ধতি প্রয়োগ করে পাই। সরাসরি মিলনির পদ্ধতিটা আমি এখানে লিখছি যে f প্রাইম অফ z ইকুয়াল phi অফ 1 z, 0 মাইনাস phi অফ 2 z, 0। এটা
এখন দেখেন ফাই অফ 1 z, 0 সমান কি পেয়েছি, এটা আমরা এই জায়গায় বসিয়ে দিচ্ছি। এই যে 3z স্কয়ার আর হচ্ছে প্লাস 6z, এটা মাইনাস ফাই অফ 2 z, 0 সমান কিন্তু আমরা 0 পেয়েছি, তার মানে এটা এখানে 0 লিখে দিলাম। তার মানে আলটিমেটলি দেখেন আমরা কি পাইলাম এখানে, যে f প্রাইম অফ z ইকুয়াল 3z স্কয়ার প্লাস 6z, এটা। তো এটাকে আমরা 5 নং ইকুয়েশন ধরে নিচ্ছি। তো এটা আমরা পাইলাম মিল্লির পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে। এখন আমাদেরকে কি বের করতে বলা হয়েছিল, দেখবেন एग्जांपलेর শুরুতে কিন্তু বলা হয়েছিল যে u প্লাস iv এটা বৈশ্লেষিক হবে। তো u প্লাস iv এটা আসলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, তার মানে কি এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা ফাংশন f অফ z ইকুয়াল এটা। কিন্তু আমরা কি এখানে f অফ z পেয়েছি, আমরা এখানে পেয়েছি f প্রাইম অফ z। f প্রাইম অফ z মানে কি, যে ফাংশনটা অলরেডি আছে এটা ইতিমধ্যেই একবার অন্তরীকরণ করা আছে, মানে f প্রাইম মানে কিন্তু একবার অন্তরীকরণ। তারপর যদি লিখি f ডাবল প্রাইম মানে দুইবার অন্তরীকরণ, এগুলোকে আবার y1 দিয়ে প্রকাশ করা হয়, y1 y2 এইভাবে, অথবা যে d তারপরে d ডাবল ড্যাশ একটা ড্যাশ এভাবে কিন্তু প্রকাশ করা হয়। যাই হোক, তো f প্রাইম অফ z মানে হচ্ছে এটা অলরেডি একবার অন্তরীকরণ করা আছে, কিন্তু আমাদেরকে যে এই ব্যাপারটা দেখাইতে হবে যে শুধুমাত্র f z ইকুয়াল এটা, এটার একটা মান আর কি আসবে। যদি এটার একটা মান আসে তখনই আমরা বুঝবো যে f অফ z টা হচ্ছে বৈশ্লেষিক। এখন অন্তরীকরণ করা আছে, এখান থেকে যদি আমরা অন্তরীকরণ মুক্ত করতে চাই তাহলে আমাদেরকে বিপরীত ফর্মুলায় হাঁটতে হবে, অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করতে হবে। কারণ কি, অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তো এটাকে যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি বা যোগজীকরণ করি তাহলে কিন্তু অন্তরীকরণ উঠে যাবে। ঠিক আছে, তাহলে আমি এই অংশটুকু একটু মুছে এটাকে আমি একবার একটু অন্তরীকরণ করে নিচ্ছি। তাহলে এখানে এখন আমি সরাসরি এই জায়গাটাতে এটার অন্তরীকরণ করব, ইন্টিগ্রেশন করব। তো f প্রাইম অফ z এটাকে যদি আমরা একবার ইন্টিগ্রেশন করি তাহলে এই অন্তরীকরণ চিহ্ন বা ড্যাশ যে আছে এটা কিন্তু থাকবে না, এটা চলে যাবে। আর এইখানে আমি ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে দিলাম, তার পাশে হচ্ছে 3z স্কয়ার প্লাস 6z, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে ইন্টিগ্রেশন করি, দেখেন 3 এর মতো থাকবে। z স্কয়ার কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা z যেহেতু z কে করছি তার মানে এখানে একটা dz দিয়ে দিতে হবে। তাহলে z স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হবে কত, z কিউব ডিভাইডেড বাই 3। আপনারা আবার কেউ বলেন না যে ইন্টিগ্রেশন কিভাবে করছে, যেহেতু অনার্স থার্ড ইয়ারের ক্লাস, তার মানে কি অন্তরীকরণ যোগজীকরণ এগুলো দিনরাত 24 ঘন্টা করে করে আপনারা অভ্যস্ত হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। তো এটা চলে গেল, প্লাস দেখেন এই যে 6 আছে 6 লিখলাম, আর শুধুমাত্র z কে ইন্টিগ্রেশন করলে হবে z স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখেন এই 3 চলে যাচ্ছে এবং এইটা দিয়ে এটাকে কাটাকাটি করলে এখানে হচ্ছে 3। তাহলে এখানে আমরা কি পাইলাম যে z কিউব প্লাস 3z স্কয়ার, এটা পাইলাম। ওকে, এখন z মানে কি, z মানে হচ্ছে কিন্তু কমপ্লেক্স নাম্বার, z ইকুয়াল হচ্ছে x প্লাস iy, আমরা তো এটাই জানি x প্লাস iy। এখন আমরা যত জায়গায় z আছে তত জায়গায় আমরা x প্লাস iy বসিয়ে দেব। তাহলে দেখেন এই যে এখানে z আছে, এর পরিবর্তে x প্লাস iy বসাইলাম, z এর উপর যেহেতু কিউব ছিল আমরা তার উপরে কিউব দিয়ে দিব, প্লাস 3 এখানে z এর পরিবর্তে x প্লাস iy এবং এটার উপরে হচ্ছে স্কয়ার। এখন আমি এই বাকি অংশটুকু এই পাশে সলভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই জায়গাটা যখন আমরা ইন্টিগ্রেশন করেছি তখন আমরা এখানে একটা সমাকলন ধ্রুবক কিন্তু দিয়ে দিব। তো এই সমাকলন ধ্রুবকটা যদি এখানে আমি দেই যে c, তাহলে হয়ে গেল। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, আমরা এই c টাকেও কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে c1 প্লাস i c2। তো c1 প্লাস i c2 এটা একটা কমপ্লেক্স নাম্বার। ওকে, আচ্ছা, তো এটার জন্য এই যে এই অংশটুকু আছে এটাকে আমি একটু মুছে নিচ্ছি, মুছে আমি দাগটুকু আবার দিয়ে দিচ্ছি, এটা লিখলাম। আরেকটা ব্যাপার একটু খেয়াল করেন, এই যে f অফ z, আর f অফ z তো আমরা পাইলাম, f অফ z মানে কিন্তু আমি একটু আগে বলেছি যে u প্লাস i v, এটা এখানেও লিখবেন এবং এই সব শেষে লিখে দিবেন যে u প্লাস i v। এখন এটা আমরা একটা মান পাবো। তো এই অংশটুকু যেখানে লিখেছিলাম যে c1 প্লাস i c2, এটা এই পর্যন্ত থাকলো এবং বাকিটুকু এখন এই যে এই পাশে সলভ করে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই যে a প্লাস b হোল কিউব এখানে এবং এই যে a প্লাস b হোল স্কয়ার, এই দুই জায়গায় আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে সূত্রটা আমি এদিকে প্রয়োগ করে দিচ্ছি, u প্লাস i v ইকুয়াল, প্রথম হচ্ছে a প্লাস b হোল কিউব, তার মানে কি a কিউব প্লাস 3a স্কয়ার b, এই যে a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে এই যে i স্কয়ার y স্কয়ার, এটা তো আমাদের b ছিল, প্লাস b কিউব। তাহলে b হচ্ছে এই যে i তার উপরে কিউব এবং y এটার উপরে কিউব। তাহলে এটা হয়ে গেল a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তারপর হচ্ছে প্লাস 3 ইনটু
a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এটা হবে a স্কয়ার প্লাস 2ab, এই যে 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ i স্কয়ার y স্কয়ার এটা, এবং পাশে আছে প্লাসের c1 প্লাসের i c2। ওকে, এখন আমরা এখানে আরেকটু হিসাব নিকাশ করব, একটু ভালো করে খেয়াল করবেন কিন্তু, যে ইকুয়াল এই যে x কিউব প্লাস 3 আইটাকে আগে লিখি i x y, আগে পরে লিখলেও কোনো প্রবলেম নাই। এরপর দেখেন এখানে যে i স্কয়ার আছে, এখানে i স্কয়ার আছে, এই যে এই জায়গাটাতেও i স্কয়ার আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা জানি i স্কয়ার ইকুয়াল হচ্ছে -1, তো এখানে যদি i স্কয়ার সমান এই যে -1টা লিখি, তার মানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়ে এটা হবে 3x y স্কয়ার প্লাস i কিউব, কিউবটা i এর চেয়ে বড় হয়ে গেছে, লাগামের ঘোরার চেয়ে লাগাম বড়, তো i কিউব y কিউব প্লাস, এখন দেখেন এই 3 দিয়ে সবটাকে গুণ করে দিও, তাহলে হবে কি 3x স্কয়ার প্লাস 3 দুগুণে 6 6 i x y, তারপর দেখেন i স্কয়ার সমান যদি -1 হয় তাহলে প্লাসে মাইনাসে এটা হবে -3 y স্কয়ার প্লাস c1 প্লাস c2। এখন দেখেন i ছাড়া যতগুলো পদ আছে আমরা সবগুলোকে একসাথে লিখে নিব, তাহলে x কিউব, তারপরে হচ্ছে এখানে -3x y স্কয়ার, তারপরে যে এটা হচ্ছে প্লাসের 3x স্কয়ার -3y স্কয়ার, এতটুকু লিখলাম। আচ্ছা, এরপর এখন আমরা দেখব i যুক্ত পদ কোন কোনগুলো আছে। এখানে আমরা একটা জিনিস দেখেন, এই যে i c2 ছিল, এখানে আমি শুধুমাত্র c2 লিখে ফেলেছি, এটা হবে অবশ্যই i c2। এখন যতগুলো জায়গায় i আছে আমরা ততগুলো জায়গা থেকে iটাকে কমন নিয়ে বাকিগুলো একসাথে লিখব। তাহলে দেখেন যে প্লাস, যদি i কমন নেই তাহলে যে এই যে এই পদটুকু যে আছে এখানে থাকবে কি 3xy, তারপর দেখেন এই যে এখানে প্লাস থাকবে i স্কয়ার, এই যে i স্কয়ার y কিউব, এতটুকু কিন্তু থাকবে, তাই না? আচ্ছা, i স্কয়ার সমান আবার কি -1, তো এই জায়গায় যদি আমরা এই i স্কয়ার সমান -1 এটা প্রয়োগ করে দিই তাহলে কি হবে y কিউব হবে শুধুমাত্র, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি y কিউব এটা। আচ্ছা, তারপর দেখেন এই যে এই পদটা গেল, এখন আমরা এই পদটার দিকে দেখি, i কমন নিয়েছি, তাহলে থাকলো কত 6xy, আর সবশেষে এই যে i আছে c2 এর সাথে, তাহলে এখানে লিখবো c2 এটা, আর সবশেষে c1 আছে, এটাকে এই যে এই পাশে লিখে দিলাম। তো এখানে একটু একটু করে মিস্টেক আছে, দেখেন এই যে এখানে ছিল প্লাসের 6ixy, তার মানে কি যে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, যে এখানে ছিল 3x স্কয়ার iy, তার মানে কি 3, এই যে এটার উপর তো x স্কয়ার ছিল, তাহলে এই যে এটার উপরে a স্কয়ারটা হবে, কারণ কি আমরা কমন নেওয়ার পরে যে এইটাই প্রথমে লিখেছিলাম 3x স্কয়ার y, এটা কমন নিয়েছি। ওকে, এখন আমরা সবশেষ আনসারটুকু লিখছি, তাহলে সবশেষ লাইন যেটা u প্লাস i v ইকুয়াল x কিউব মাইনাস 3x y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, এই যে প্লাসের c1 এটাকে আমরা সবার আগে লিখে ফেললাম, তারপর হচ্ছে প্লাসের i কমন নিলে এই 3x স্কয়ার y মাইনাস y কিউব প্লাস 6xy প্লাস c2, এটা আমরা সবশেষ লাইন পেয়ে গেলাম। এখন দেখেন প্রশ্নে কিন্তু আমাদেরকে বলা হয়েছে b অনুবন্ধী হলে v, তো এখানে কি আছে u প্লাস iv, কিন্তু প্রশ্নে আমাদেরকে কিন্তু বলা হয়েছে ভির কথা, যেহেতু আমি প্রশ্নটা একটু উপরে উঠাই নিয়েছি এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন না, তো যেহেতু শুধুমাত্র ভির কথা বলা হয়েছে, আপনারা প্রশ্নের দিকে খেয়াল করুন, যে ভি অনুবন্ধী হলে দেখাও যে u প্লাস iv বৈশ্লেষিক, তার মানে যেহেতু শুধুমাত্র ভির কথা বলা হয়েছে, আমরা এখান থেকে আমরা এই ভির জন্য শুধুমাত্র কাজ করব। আর দেখেন ভি কিন্তু এখানে কাল্পনিক অংশ, ইমাজিনারি পার্ট, আর ইউ হচ্ছে রিয়েল পার্ট, যেহেতু শুধুমাত্র ভি নিয়ে কাজ করতে বলা হয়েছে, আমরা দেখব কাল্পনিক অংশের অংশটুকু নিয়ে, এই যে আই ভি, তার মানে ভি হচ্ছে আই এর সাথে পদটুকু, যে আই এর পাশের পদটুকু, এটা হবে আমাদের ভি। তাহলে এই যে আই এর পাশের অংশটুকু আছে, এটা আমি এখানে লিখে নিচ্ছি, কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তো কাল্পনিক অংশটা এখন আমি একটু সমীকৃত যদি করি, তাহলে ভি সমান কি পাবো, আমরা ভি ইকুয়াল পাবো এখান থেকে আই বাদ দিয়ে তার পাশের অংশটুকু, যা আছে আমি সবটা লিখে দিচ্ছি, মাইনাস ওয়াই কিউব প্লাস 6xy প্লাস c2, এই যে সবশেষ অংশটুকু পাইলাম ভি, এটা হচ্ছে আমাদের এই एग्जांपलের সলিউশন। তাহলে এই পাশে আপনি आंसर লিখে দিতে পারেন। এখন আমি পুরোটা একটু ছোট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আমি পুরোটা একটু জুম আউট করে আপনাদেরকে আবারও সব শেষে একসাথে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদিও দেখা যাবে কিনা, অনেক ছোট হয়ে যায় কিনা এটা একটা ফ্যাক্ট। আচ্ছা, আপনি একটু দেখার চেষ্টা করেন।
ভালো করে তাকে তো মোবাইলটা যদি আপনি একটু বড় করে ধরেন তাহলে আমি আশা করব এই ছোট লেখাগুলো বুঝতে পারবেন। এখানে এক্সাম্পলটা বলা হয়েছিল, দেখা হচ্ছে ইউ একটা ফাংশন, এটা হচ্ছে একটা হারমোনিক ফাংশন, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ দেখানোর জন্য, এবং ভি অনুবন্ধী হলে দেখা হচ্ছে ইউ প্লাস ভি বৈশ্লেষিক এটা। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেওয়া আছে লিখে প্রথম অংশে ইউ যে ফাংশনটা আছে এটা লিখেছি। এখন একটা ফাংশন হারমোনিক কিনা সেটা প্রমাণ করার জন্য আমাদেরকে ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ হইতে হয়। আর ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ হওয়ার শর্ত হচ্ছে যে ডি স্কয়ার ইউ ডি এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার ইউ ডি ওয়াই স্কয়ার ইকুয়াল 0 হইতে হবে। তার মানে কি আমাদেরকে একবার দুইবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, দুইবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা প্রথমে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এটাকে আমরা একটা ফাংশন ধরে নিয়েছি এবং 1 নং ধরেছি। দ্বিতীয়বার আবার অন্তরীকরণ করে এটাকে আমরা 2 নং ধরেছি। এরপরে আমরা সেম ফাংশনটাকে y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করেছি এবং এটাকে আমরা phi2 of xy এই ফাংশন আকারে ধরে নিয়েছি এবং এটাকে 3 নং ইকুয়েশন দিয়েছি। তারপর এটাকে আবার অন্তরীকরণ করে আমরা এটাকে 4 নং ইকুয়েশন দিয়েছি। এখন কিন্তু আমাদের এই যে এখানে d স্কয়ার ইউ ডি এক্স স্কয়ার এবং d স্কয়ার ইউ ডি ওয়াই স্কয়ার এটা চলে আসছে। তো 2 এবং 4 নং আমরা এগুলো পেয়েছি, এই কারণে 2 এবং 4 যোগ করেছি। যোগ করার পর দেখলাম এদের যোগফলটা 0 হয়ে গিয়েছে। যেহেতু 0 হয়ে গিয়েছে তার মানে কি এটা মানে এই ফাংশন ইউটা ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করে। যেহেতু ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করে সুতরাং এটা একটি হারমোনিক ফাংশন। তারপর আসে দ্বিতীয় অংশ। এখন আমরা দেখব যে ভি যদি অনুবন্ধী হয় তাহলে ইউ প্লাস আই ভি এটা বৈশ্লেষিক হয় কিনা। এটার জন্য আমরা x ইকুয়াল z এবং y ইকুয়াল 0 এটা 1 নং এবং 3 নং এ বসিয়ে নিব। আচ্ছা, 1 নং এ আমরা phi1 phi2 কেন ধরেছিলাম? কারণ কি এই যে এই দ্বিতীয় অংশে প্রুফ করার জন্য আমাদেরকে phi1 এবং phi2 এর আশ্রয় নিতে হতো, যার কারণে এই কাজটুকু আমরা আগেই করে নিয়েছি। কারণ কি আমরা যদি একটি ফাংশনকে বৈশ্লেষিক দেখাতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে মিলনের পদ্ধতিটা অবলম্বন করতে হয়। তো মিলনের পদ্ধতিতে কি আছে? মিলনের পদ্ধতিটা হচ্ছে f প্রাইম অফ z ইকুয়াল phi1 z, 0 মাইনাস phi2 z, 0। তার মানে এখানে কি phi1 আছে phi2 আছে, এই কারণে আমরা শুরুতে phi1 phi2 এই ফাংশনটাকে ধরে নিয়েছি। তারপরে দেখেন phi1 এবং phi2 এর সাথে কি আছে? এই যে z, 0 আছে, z, 0 আছে। তার মানে কি x y এর জায়গায় z 0 আছে। এই কারণে আমরা দ্বিতীয় অংশে x ইকুয়াল z এবং y ইকুয়াল 0 কিন্তু আমরা ধরে নিয়েছি। তো এই ছিল আর কি আমাদের x ইকুয়াল z এবং y ইকুয়াল 0 ধরার মূল কারণ। তো এই x ইকুয়াল z এবং y ইকুয়াল 0 এটাকে আমরা 1 নং এবং 3 নং এ বসিয়ে দিয়েছি। কারণ কি আমাদের 1 নং এবং 3 নং এ কিন্তু এই phi1 এবং phi2 আছে। তাহলে বসাইলাম, 1 নং এ বসানোর পর আমরা একটা মান পাইলাম, 3 নং এ বসানোর পর আরেকটা মান পাইলাম। এখন আমরা মিলনির পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করছি। মিলনির পদ্ধতিটা এখানে আমি যা বলেছি এখানে আমি তাই লিখলাম। লিখার পর এই যে phi1 z, 0 এবং phi2 z, 0 এই দুইটা মান আমি এই জায়গায় বসাইলাম। বসানোর পর একটা মান পেয়েছি, এটা হচ্ছে এটাকে আমি 5 নং ইকুয়েশন দিয়েছি। আচ্ছা, এই যে 5 নং ইকুয়েশন দিলাম এটা আমরা পেয়েছি f প্রাইম অফ z। f প্রাইম মানে এটা হচ্ছে একবার অন্তরীকরণ, কিন্তু আমরা তো শুধুমাত্র এই প্রাইম ছাড়া f অফ z ইকুয়াল u প্লাস iv এটার জন্য আমরা এটা आंसर বের করতে চাই। এই কারণে আমরা যদি এই প্রাইম মানে অন্তরীকরণ দূর করতে চাই তাহলে তার বিপরীত প্রক্রিয়া ইন্টিগ্রেশন বা যোগজীকরণ বা সমাকলন সেটা প্রয়োগ করতে হবে। এটা প্রয়োগ করেছি, প্রয়োগ করার পর আমরা এখানে অন্তরীকরণ করে যোগজীকরণ করেছি। যোগজীকরণ করার পর আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তো এই পর্যন্ত আসার পরে দেখেন আমরা এই যে z তো একটা কমপ্লেক্স নাম্বার x প্লাস iy এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তখন কি হয়েছে যে a প্লাস b হোল কিউব এবং এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র তৈরি হয়। এই সূত্রগুলো আমি এখানে প্রয়োগ করে একটু যোগ বিয়োগ করে সবশেষ আমি যে এই লাইন পর্যন্ত আসলাম। তো আমাদেরকে যেহেতু বলা হয়েছে v অনুবন্ধী হলে তার মানে v এর জন্য আমাদেরকে এটা বৈশ্লেষিক দেখাতে হবে। এই কারণে আমরা v এর জন্য মানটা বের করেছি। v হচ্ছে i এর অংশ মানে কাল্পনিক অংশটুকু। এই কারণে আমরা v সমান অর্থাৎ কাল্পনিক অংশ যে এই পাশে এবং এই পাশে আছে এটাকে আমরা সমীকৃত করেছি, সহগ সমীকৃতর মতো আর কি। তো v ইকুয়াল আমরা এটা পেয়েছি এবং এটাই হচ্ছে এই एग्जांपलের সলিউশন। আমি আশা করছি পুরো एग्जांपलটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমি সাধ্যমতো চেষ্টা করেছি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো সেম एग्जांपल হচ্ছে এরপর একটা, যেহেতু একই রকম एग्जांपल এই কারণে আমি এই एग्जांपलটা পুরোটুকু লাইন বাই লাইন করে আপনাদেরকে দেখিয়ে না দিয়ে আমি এখন এখানে সমাধান করে লিখে রাখবো, তারপর আপনাদেরকে দেখিয়ে দিব। এতে করে সময় বাঁচবে এবং আপনাদেরও বুঝতে একটু সহজ হবে এবং আমার জন্য সময়টা একটু কম লাগবে। তো এই एग्जांपलটা কিন্তু সেম আগের एग्जांपलের মতোই, এই কারণে আমি এটা সলভ করে রেখে দিয়েছি যেন আপনাদেরকে খুব অল্প সময়ে বুঝিয়ে দিতে পারি। দেখেন এখানে বলা হয়েছে যে u ইকুয়াল 2x ইনটু 1 মাইনাস y ফাংশনটি হারমোনিক ফাংশন, এটা প্রথমে দেখাইতে হবে। তার মানে এটা হচ্ছে পার্ট 1। আর এরপর বলা হয়েছে আরো দেখাও যে v অনুবন্ধী হলে f অফ z ইকুয়াল u প্লাস iv বৈশ্লেষিক হবে। তাহলে চলুন আমরা প্রথম অংশটা সলভ করি। এটা হচ্ছে প্রথম অংশ। এখানে আমি লিখেছি দেওয়া আছে, লিখে যে ফাংশনটা দেওয়া আছে সেটা লিখেছি। তো আমি বলেছিলাম আগের ক্লাসটিতে যে একটি বিষয় এটিকে একটি ফাংশন এটা হারমোনিক হবে কিনা সেটার জন্য আমাদেরকে যেটা প্রমাণ করতে হয় সেটা হচ্ছে যে ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে কিনা। ল্যাপ্লাসের সমীকরণ হচ্ছে ডেল স্কয়ার u ডেল x স্কয়ার প্লাস ডেল স্কয়ার u
ডেল ওয়াই স্কয়ার এই দুইটার যোগফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটা এই সমীকরণকে অর্থাৎ ল্যাপ্লাসের ইকুয়েশনকে সিদ্ধ করছে, সুতরাং এই ফাংশনটা একটি হারমোনিক ফাংশন। তাহলে এই কারণে আমরা এটাকে প্রথমে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। অন্তরীকরণ করার পর দেখেন কি হয়েছে 2x ইনটু এটা, তো এখানে যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, x ছাড়া বাকি যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক, তার মানে 2 ইনটু 1 মাইনাস y ধ্রুবক আকারে থেকে যাবে। আর x কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ইনটু আকারে 1 হবে, সেই 1 এখানে লিখে নিই। এটা হচ্ছে এটার একবার অন্তরীকরণের ফলাফল। আর এইটাকে আমরা phi 1 ধরে নিয়েছি। phi 1 কেন ধরেছি এটা কিন্তু আগের एग्जांपले আমি বলেছি যে পরবর্তীতে আমাদেরকে যে এই phi 1 phi 2 ফাংশনটা প্রয়োজন যখন আমরা এটা বৈশ্লেষিক প্রমাণ করতে যাই তখন আর কি মিলনের পদ্ধতির জন্য। আচ্ছা, এটাকে এক নং ইকুয়েশন ধরলাম। তো এইটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করছে এবং এখানে x অনুপস্থিত, তার মানে এই সবটা হচ্ছে ধ্রুবক পদ এবং এই ধ্রুবক পদকে অন্তরীকরণ করে এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন এটাকে আমরা দুই নং ইকুয়েশন ধরেছি। দেন আমরা এখন এটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে এটা হচ্ছে -2x, এটাকে আমরা phi 2 of x, y এই ফাংশন ধরে নিয়েছি এবং এটাকে 3 নং ইকুয়েশন দিয়েছি। আচ্ছা, এখানে 2 নং লিখে ফেলেছি, তো এটা হবে 3 নং ইকুয়েশন। ওকে, আচ্ছা, এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা একটা 0 পাচ্ছি এবং এটাকে 4 নং ইকুয়েশন ধরেছি। এখন del স্কয়ার u প্লাস del স্কয়ার u del x স্কয়ার প্লাস del স্কয়ার u del y স্কয়ার এই দুটোকে আমরা যোগ করব। তাহলে এই দুটো কোথায় কোথায় আছে? 2 নং এ আছে এবং 4 নং এ আছে। তাহলে এই দুটোকে যোগ করেছি, যোগ করার পর आंसर আসছে 0। যেহেতু u ফাংশনটা ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করেছে, সুতরাং u ফাংশনটি একটা হারমোনিক ফাংশন। খুবই সিম্পল ব্যাপার, এটা প্রুভ হয়ে গেল। এখন আমরা এই ডান পাশে আসি দ্বিতীয় অংশের জন্য। তো দ্বিতীয় অংশটা মানে v অনুবন্ধী হলে f of z equal u plus iv, এটা বৈশ্লেষিক হবে। এটা প্রমাণ করার জন্য প্রথমে লিখেছি ধরি v হলো u এর হারমোনিক অনুবন্ধী, যেন f of z equal u plus iv বৈশ্লেষিক হয়। এখন আসেন এটা বৈশ্লেষিক হওয়ার জন্য আমরা যে কাজটা করব, মিলনের পদ্ধতিটা অনুসরণ করব। আর মিলনের পদ্ধতি কি? সেটা হচ্ছে f prime of z equal যে phi 1 z, 0 minus I phi 2 z, 0 এটা। এখন এই phi 1 z, 0 এটাকে আনার জন্য আমরা x এর পরিবর্তে z বসাবো এবং y এর পরিবর্তে 0 বসাবো। কোথায়? 1 নং এবং 3 নং ইকুয়েশনে। এই যে এই 1 নং এবং এই 3 নং ইকুয়েশনে। তাহলে 1 নং থেকে আমরা কি পাই দেখেন, 1 নং এ যদি আমরা x এর পরিবর্তে z বসাই তাহলে যে x এর পরিবর্তে z, y এর পরিবর্তে 0 বসাই দিলাম। বসাইলে তারপরে এই যে এই অংশটাতে আমরা y = 0 বসাবো। তাহলে আমরা এটা বসাইলাম, y এর পরিবর্তে 0 বসানোর পরে আমরা आंसर পেয়েছি 2। তাহলে এটা গেল 1 নং থেকে। এবং 3 নং থেকে দেখেন সেম ভাবে আমরা x এবং z এর x এবং y এর পরিবর্তে z এবং 0 বসাইলে আমরা যে -2z পাইলাম। এখন মিলনের পদ্ধতিটা আমরা এখানে লিখলাম। মিলনের পদ্ধতি, মিলনের সূত্রটা ছিল f prime of z equal phi 1 z, 0 minus I phi 2 z, 0। আচ্ছা, এখানটা I আছে যেটা আমি আগের एग्जांपले মিস করেছিলাম, আমার এই মাত্র খেয়াল হলো আর কি। তো আগের যে एग्जांपलটা ছিল এই एग्जांपले যখন আমি মিলনের পদ্ধতি লিখেছিলাম তখন কিন্তু এই যে এখানে এই phi 2 এর সাথে আমি একটু জুম করে নিচ্ছি, যেহেতু এটা ছোট করে নিয়েছিলাম, এখানে একটা I হবে। তো এখানে আইটা না দিলেও প্রবলেম হয়নি, কাকতালীয় হবে, কারণ এই যে I phi 2 z, 0 এটা ফলাফলটা আমরা পেয়েছিলাম 0। তার মানে যে এখানে আর কি z phi 2 z, 0 এতটুকু ভ্যালু যেহেতু 0 আসছিল, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা ভ্যালু যেহেতু 0 আসছিল, তার মানে i এর সাথে গুণ করে এটা 0 হয়ে যাচ্ছে। এই কারণে এখানে i মিস্টেক করার ফলেও आंसरটা কিন্তু হয়েছে। আচ্ছা, এর পরেরটাতে আমরা যাচ্ছি যে কথায় আমরা ছিলাম। তো এখানে আমরা মিলনের পদ্ধতিটা প্রয়োগ করব। তো মিলনের পদ্ধতিটা হচ্ছে phi 1 z, 0 যেটা আমরা 1 নং থেকে পেয়েছি, এটার आंसर হচ্ছে 2। এই যে এখানে 2 বসিয়েছি, মাইনাস I phi 2 z, 0 এটার মান পেয়েছি আমরা যে মাইনাসের 2z, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসের I 2z হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে f of z এটা বৈশ্লেষিক, এটা প্রমাণ করব। কিন্তু মিলনের পদ্ধতিতে আমরা পেয়েছি f prime z, f prime মানে এটাকে একবার অন্তরীকরণ করা হয়েছে ওই অবস্থার মধ্যে, সেটা আছে আর কি। তো অন্তরীকরণ থেকে যদি আমরা পেছনে যেতে চাই, অন্তরীকরণ মুক্ত করতে চাই, তাহলে এর বিপরীত যে প্রক্রিয়া ইন্টিগ্রেশন বা সমাকলন বা যোগজীকরণ সেটা আমাদের করতে হবে। আমরা যদি f প্রাইম কে একবার যোগজীকরণ করি, ইন্টিগ্রেশন করি, তাহলে প্রাইমটা উঠে যাবে। যার কারণে যে দেখবেন আমি এখানে কিন্তু প্রাইম দেইনি, প্রাইম উঠে গিয়েছে। আর ডান পাশে আমরা পেয়েছিলাম কি এটা মানটা 2 + I 2z, এই যে 2 + I 2z এটার সামনে আমরা একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। 2 কে যদি z এর সাথে ইন্টিগ্রেশন করি তাহলে হয় 2z, I আছে I এর মতো থাকবে 2, এই যে এই 2 এর মতো থাকবে। z কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয় z² / 2 এবং একটা সমাকলন ধ্রুবক দিয়ে দিলাম, সেটা হচ্ছে c। এখন দেখেন এই যে a2 এবং a2 চলে যায়, তাহলে এখানে থাকে কি I z², এই যে এই I z² টাকে আগে লিখলাম,
তারপরে যে 2z এটাকে পরে লিখলাম, তারপরে যে c আছে এটাকে পরে লিখলাম এবং এটাকে আমরা 5 নং ইকুয়েশন দিয়েছি। এটা হচ্ছে আমাদের একটা আনসার যে f অফ z বের হয়েছে আর কি। আচ্ছা, এখন f অফ z সমান কি u প্লাস iv, তাহলে f অফ z এর পরিবর্তে আমরা u প্লাস iv লিখেছি এবং আমরা যে এই আলটিমেট যে মানটা পেয়েছি এটা কিন্তু যেটা এটা হচ্ছে আমাদের এই যে এই মান। তো এখানে কি আছে i z স্কয়ার, যে i আছে আর z মানে হচ্ছে x প্লাস iy কমপ্লেক্স নাম্বার, তাহলে z এর পরিবর্তে আমরা x প্লাস iy দিয়েছি যেহেতু এর উপরে স্কয়ার ছিল এটার উপরে একটা স্কয়ার আসছে। ওকে, তারপর যে 2z, তার মানে কি 2 ইনটু z এর পরিবর্তে x প্লাস iy, তারপরে হচ্ছে c, c এর পরিবর্তে c যেহেতু একটা ধ্রুবক তাহলে তো আমরা যে কোনো ধ্রুবক এখানে ধরতে পারি। আমরা ধরে নিয়েছি যে c ইকুয়াল হচ্ছে c1 প্লাস ic2, মানে আমরা কমপ্লেক্স নাম্বারের যে ফরম্যাটটা ওইটাতে আমরা কনভার্ট করে ফেললাম। এখন এই যে x প্লাস iy হোল স্কয়ারের সূত্রটা আমরা প্রয়োগ করি, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তারপরে 2 ইনটু x প্লাস iy কে আমরা গুণ করে দিয়েছি আর c1 প্লাস ic2 যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এখন i দিয়ে এই সবটাকে গুণ করে দিয়েছি, যে i x স্কয়ার প্লাস i গুণ করলে 2i স্কয়ার xy। আর এখানে দেখেন এই যে এই জায়গায় যে i স্কয়ারটা আছে এখানে আমরা একটা কাজ করতে পারি, i স্কয়ার ইকুয়াল কত আমরা জানি যে i স্কয়ার ইকুয়াল হচ্ছে -1। আচ্ছা, তাহলে এইখানে যে এই i স্কয়ারটা আছে এটাকে কিন্তু আমরা মুছিয়ে দিতে পারি, এটাকে মুছিয়ে এখানে আমরা -1 দিয়ে দিতে পারি। তো এখানে যদি আমরা -1 বসাই তাহলে কিন্তু এই প্লাসে মাইনাসে এই জায়গাটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তো এই জায়গাটা হয়ে যাবে কত -y স্কয়ার। ওকে, আর এই মাইনাসের y স্কয়ারটাকে যখন i দিয়ে গুণ করব তখন কিন্তু এই যে এটা তো মাইনাসই থাকবে, তাহলে এর সামনে অবশ্যই মাইনাস আসবে, মাইনাস দিলাম এবং i দিয়ে y স্কয়ার গুণ করলে iy স্কয়ার। ব্যাপারটা খুবই সিম্পল কিন্তু। আচ্ছা, এখানে আমি একটা লাইন কি বড় করলাম না, তারপর 2x + 2iy + c1 + ic2। ওকে, এখন আমরা সব শেষে একটু কাজ করি তাহলে কিন্তু এই एग्जांपलটা সলিউশন হয়ে যাবে। এটা আমি একটু মুছিয়ে দিচ্ছি। তো সবশেষ লাইনটা এখন আমি এখানে লিখছি, আমরা i ব্যতীত যে পদগুলো আছে সেগুলোকে একসাথে লিখব, যেমন কি যে 2x, তাহলে এটাকে আগে লিখলাম 2x। তারপরে দেখেন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে 2i স্কয়ার, এই যে 2i স্কয়ার, i স্কয়ার সমান হচ্ছে কত -1, তাহলে এই যে এই i স্কয়ারটাকে আমরা উঠায় দিতে পারি, তাহলে i স্কয়ারটাকে উঠায় দিলে এখানে হয়ে যাবে কত -2xy, তাহলে এখানে লিখে দিলাম -2। তাহলে এইটাও তো i ব্যতীত পদ, তাহলে এটা হয়ে গেল কত -2xy। আচ্ছা, তারপর হচ্ছে c1, তাহলে লিখলাম প্লাসের c1। এখন আমরা i যুক্ত পদগুলো, তার মানে যে এইটা চলে গিয়েছে এবং এইটা চলে গিয়েছে, তো এখন আমরা i টাকে কমন নিচ্ছি, তাহলে প্লাসের i যদি কমন নেই তাহলে এখানে থাকে কত x স্কয়ার। ওকে, তারপর দেখেন এখানে থাকে -y স্কয়ার এবং এই জায়গায় থাকে কত প্লাসের 2y। আচ্ছা, এবং এখান থেকে i কমন নিলে থাকবে কত প্লাসের c2। তাহলে আমরা সবশেষ লাইনটা পেয়ে গেলাম। এখন এখানে লিখছি যে কাল্পনিক অংশ সমীকৃত পরিপায়ী, তাহলে কাল্পনিক অংশ হচ্ছে i যুক্ত অংশটুকু, তাহলে এই পাশে হচ্ছে v, তাহলে লিখলাম v ইকুয়াল এই পাশে i যুক্ত অংশ কত এই যে x স্কয়ার - y স্কয়ার প্লাস 2y প্লাস হচ্ছে c2, তার মানে এটি হচ্ছে এই एग्जांपलের সলিউশন। তাহলে এই एग्जांपल आंसर দুইটা, একটা হচ্ছে এই v এর মান এবং আরেকটা হচ্ছে যে আমরা যে f z এর মান পেয়েছিলাম যে এই 5 নং ধরেছি, এটা হচ্ছে আরেকটা आंसर। তাহলে এটা গেল এবং এই পাশে যে আমরা প্রমাণ করেছি যে u একটা হারমোনিক ফাংশন, এটা হচ্ছে আমাদের আরেকটা आंसर। তাহলে এই एग्जांपलটা কমপ্লিট হয়ে গেল এবং এরই মধ্য দিয়ে আমরা আজকের এই ক্লাসটি কমপ্লিট করলাম, সম্পন্ন করলাম। আমি আশা করছি দুইটি एग्जांपल আপনারা বুঝতে পেরেছেন এবং বাসায় অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন এবং যে জায়গাটা আপনারা বুঝবেন না, খটকা লাগবে, এই ব্যাপারটা কিন্তু একাধিকবার দেখবেন, তাহলে কিন্তু ব্যাপারটা আপনার কাছে খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাসটি। আপনারা যারা আমার পেইড কোর্সে যুক্ত হতে চান তাদেরকে আমি একটু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 018896788282। তো এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পেইড কোর্সে এনরোল করার জন্য। তো অনার্স ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত আমি অনেকগুলো পেইড কোর্স একসাথে আরম্ভ করেছি। ইতিমধ্যে অনার্স ফার্স্ট ইয়ারের বেশ কিছু কোর্স কমপ্লিট করেছি, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে অনেকগুলো কোর্স চলমান আছে। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন আর কি, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি এটি হচ্ছে এই সময়ের অবস্থা আর কি। তো খুব শীঘ্রই কিন্তু আমরা অনার্স ফার্স্ট ইয়ার থেকে অনার্স ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত সবগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা ফোর্থ ইয়ার শুরু করব। তো যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। শুধুমাত্র পেইড কোর্সে অংশগ্রহণ করলেই নক দিবেন এমনটা না, আপনাদের যে কোনো প্রয়োজন আমাকে নক দিতে পারেন। ইউটিউবে এবং ফেসবুক পেজে আমার যে ভিডিওগুলো দেখছেন সেগুলো দেখে কেমন লাগছে, আপনি বুঝতে পারছেন কিনা এবং আপনার আরো কোনো প্রয়োজন আছে কিনা সেটা আপনি আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেইগুলো
সময় ম্যানেজ করে ওগুলো সলভ করে আপনাদেরকে দেওয়ার জন্য ইউটিউব এবং ফেসবুকে ফ্রিতে আপলোড করার জন্য। তো আমার জায়গা থেকে আমি সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। যে কোনোভাবে যদি আমি আপনাদেরকে উপকার করতে পারি তাহলে আমি খুব আনন্দিত বোধ করব, সম্মানিত বোধ করব। আর যারা পেড কোর্সে যুক্ত হতে চান তারা তো এই নাম্বারে নক দিলেই হবে, জিজ্ঞেস করলেই হবে। তাহলে আমি আমার পেড কোর্সে এনরোল করার যে পদ্ধতিগুলো আছে সেগুলো আপনাকে বলে দিব এবং আপনি আমার পেড কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এবং আমার পেড কোর্সে একদম প্রত্যেকটা অধ্যায়ের বেসিক বিষয় থেকে নিয়ে আরম্ভ করে গুরুত্বপূর্ণ সকল থিওরি এবং এক্সাম্পল সলভ করে দেওয়া হয়। সুতরাং পেড কোর্সে কোনো ধরনের প্রবলেম থাকবে না, কোনো প্রবলেম সলভ করার বাকি থাকবে না। যদিও আপনার কোনো কিছু বাকি থেকে যায় এবং আপনি যদি মনে করেন সেটা আপনার আবার সলভ করে দেওয়া প্রয়োজন, আমাকে নক দিলে আমি আবার সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।